একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের সকলকেই আমি এমডি মাহমুদ এমডিএম জুলজি সলিউশনস ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছি, অবশ্যই প্রাণী বৈচিত্র্যের বিষয়টি, এবং আজকের টপিকসটি হবে অধ্যায় 1-এর প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের একটি বিষয় নিয়ে। স্নেহের শিক্ষার্থীরা, আজকে আমরা পর্ব সম্পর্কে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্বগুলো, এগুলো সম্পর্কে আমরা যদি জানি, আমরা প্রাণীবিজ্ঞান সম্পর্কে অনেক ধারণা রাখতে পারবো এবং আমাদের প্রাণীবিদ্যা ভালো লাগবে। আজকের টপিকসটি হলো আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা পর্বের উদাহরণ সহ বৈশিষ্ট্য আমরা জানব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষণফল হবে আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা পর্বের উদাহরণ সহ বৈশিষ্ট্য তোমরা ব্যাখ্যা করতে পারবে এবং বলতে পারবে। আজকে এটি আমার 14 নম্বর ক্লাস। স্নেহের শিক্ষার্থীরা, আমি এর পূর্বে অন্যান্য ক্লাসগুলো আলোচনা করেছিলাম, সেখানে বিভিন্ন পর্ব ছিল। আজকে 7 নম্বর পর্ব, দেখো আর্থ্রোপোডা, অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব এটি, এবং জীববিজ্ঞানে বা প্রাণীবিদ্যায় এই আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি। এই জন্য এই পর্ব প্রাণীজগতের সর্ববৃহৎ পর্ব নামে পরিচিত। আর্থ্রোপোডা, আর্থন শব্দের অর্থ হলো জয়েন্ট বা সন্ধি, এবং পোডস শব্দের অর্থ হলো পা। তাহলে আমরা বুঝতে পারছি এই পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদের পা আসলে কয়েকটি খণ্ড নিয়ে গঠিত, ছোট ছোট খণ্ড, এই জন্য এদেরকে সন্ধিপদী নামও দেওয়া হয়ে থাকে। এই প্রাণীগুলো বা এই পর্বের প্রাণীগুলো পাহাড়, পর্বত, সমুদ্রের তলদেশ, মরুভূমি, এমনকি মরুভূমির যে বালুকাময় স্থান সেখানে সহ সর্বত্রই পাওয়া যায়। অর্থাৎ এই পর্বটি বুঝতেই পারছো কেন সর্ববৃহৎ পর্ব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার আসো বৈশিষ্ট্য দেখে নিই। আর্থ্রোপোডা পর্বের প্রথম বৈশিষ্ট্য হলো এদের সন্ধিযুক্ত উপাঙ্গ বর্তমান থাকবে। প্রতিটি খণ্ডে সাধারণত একজোড়া উপাঙ্গ থাকবে। দেখো মাথা, এখানে একজোড়া অ্যান্টেনা রয়েছে, এবং এই যে বক্ষে সাধারণত 3 জোড়া খণ্ডাংশ, প্রতি খণ্ডে এক জোড়া করে দেখো পা রয়েছে, মোট 3 জোড়া পা। তবে এটা সাধারণত ইনসেক্টের বৈশিষ্ট্য। আর আর্থ্রোপোডার অন্যান্য শ্রেণীর বৈশিষ্ট্য একই ধরনের, তবে যেমন এখানে রয়েছে চিংড়ি, এখানে কিন্তু বক্ষে 3 জোড়া পা থাকবে না, কিন্তু ইনসেক্টের বেলায় বক্ষে 3 জোড়া পা থাকবে। দেখো এরা দ্বিপার্শ্ব প্রতিসম, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করা যায়। ত্রিস্তরী প্রাণী, আমি আগেই বলেছিলাম প্রিয় শিক্ষার্থীরা। এদের ভ্রূণাবস্থায় যখন আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হবে, তখন এদেরকে ক্রস সেকশন করলে এদের একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেজোডার্ম, এই তিনটি অংশ দেখা যাবে বা তিনটি স্তর দেখা যাবে, এবং এদের দেহ খণ্ডায়িত, দেখো অসংখ্য ছোট ছোট খণ্ডাংশ নিয়ে গঠিত। তারপর দেখো এদের উন্মুক্ত সংবহনতন্ত্র থাকবে, যা পৃষ্ঠীয় সংকোচনশীল হৃৎপিণ্ড, ধমনী সমূহ এবং হিমোসিল নিয়ে গঠিত। প্রিয় শিক্ষার্থীরা, এই উন্মুক্ত রক্ত সংবহনতন্ত্র সাধারণত ইনসেক্টে বা এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মধ্যে দেখতে পাওয়া যায়। আমি এটি নিয়ে একটু পরে আবার আলোচনা করব। এদের দেহপ্রাচীর ফুলকা, ট্রাকিয়া এবং পুস্তক ফুসফুস দ্বারা শ্বাসকার্য সম্পাদিত হয়। লক্ষ্য করে দেখো, এখানে ট্রাকিয়া দেখিয়েছি, এই যে চিত্র, আমি যে কারসা নাড়াচাড়া করছি, একটি মৌমাছির দেখো, এই যে এগুলো ছোট ছোট স্পাইরাকল, অর্থাৎ বক্ষের পাশ দিয়ে ছোট ছোট ছিদ্র থাকবে, এই ছিদ্র দিয়ে বাতাস ঢুকে যাবে এবং এই নালীগুলোকে বলা হচ্ছে ট্রাকিয়া। এই যে দেখো, নীল ধরনের, হালকা নীলাভ ধরনের, এগুলো এগুলো হলো ট্রাকিয়া, এগুলি দ্বারা এরা শ্বাসকার্য পরিচালনা করে। এছাড়া বাম পাশে যে চিত্র দেখো, এটি হলো তোমার পুস্তক ফুসফুস, দেখো বইয়ের পাতার মতো স্তরে স্তরে সজ্জিত রয়েছে। আর ডান পাশের এই নিচের এই চিত্রটি, এটি মাছের ফুলকাকে দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এটি হলো কর্ডাটা পর্বের প্রাণী, কিন্তু আমি এই ফুলকাকে বোঝানোর জন্য এখানে তোমাদের এই চিত্রটা দেখিয়েছি। দেখো মাছের এই ফুলকা, এরকম ইনসেক্টের দেখো এখানে বই ফুলকা, এই যে একটি মাকড়সা, মাকড়সার এই যে চতুর্ভুজ আকৃতি অংশটা দেওয়া আছে, এখানে তাদের এই পুস্তক ফুসফুস রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখো যেটা বলছিলাম, রক্ত সংবহনতন্ত্রের মধ্যে একটি হলো মুক্ত রক্ত সংবহন তন্ত্র, আর একটি হলো বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। এই যে দেখো ওপেন সার্কুলেটরি সিস্টেম,
একটি চিংড়ি মাছে লক্ষ্য করে দেখো হার্টে থেকে দেখো আর্টারি চলে গেছে পিছনের দিকে এবং এখানে সাইনাসের পরে এই দেখো আর্টারির পিছনের অংশ উন্মুক্ত হয়ে দেখো রক্তটা এখানে ছড়িয়ে যায় এদের যে সাইনাস থাকে। এরপরে নিচের দিক থেকে রক্ত যে পুনরায় আবার এখানে ফুলকা হয়ে আবার হৃৎপিণ্ডে চলে যায়। অর্থাৎ এদের এদের রক্ত সাধারণত দেহগহ্বরে উন্মুক্ত হয়। এই জন্যই এই ধরনের রক্ত সংবহনতন্ত্রকে আমরা বলবো মুক্ত বা উন্মুক্ত রক্ত সংবহনতন্ত্র এবং এদের হৃৎপিণ্ডও কিন্তু বেশ সরল ধরনের। তারপরে দেখো বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। দেখো এখানে আমাদের মানুষের বেলায় দেখো ফুসফুস বা মেরুদণ্ডী প্রাণী আমরা যারা রয়েছি এবং এই ফুসফুস থেকে রক্ত পরিষ্কার হয়ে হৃৎপিণ্ডে চলে যাবে। সেখানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেখো আবার একেবারে আমাদের দেহের বিভিন্ন কোষে কোষে চলে যাবে এবং রক্ত জালক তৈরি করে পুনরায় আবার কোষকলা থেকে আবার রক্ত জালক হয়ে রক্তগুলো একত্রিত হয়ে পুনরায় আবার হৃৎপিণ্ডে আসবে। অর্থাৎ এই যে রক্ত নালীর মধ্যে বদ্ধ অবস্থায় রয়েছে, এই জন্য এই ধরনের রক্ত সংবহনতন্ত্রগুলোকে আমরা বলবো বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মুক্ত এবং বদ্ধ রক্ত সংবহনতন্ত্র কি মোটামুটি তোমরা ধারণা পেলে। এরপরে লক্ষ্য করে দেখো এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের সাধারণত কক্সাল অ্যান্টিনাল, কক্সা মানে পায়ের যে কক্সা থাকবে এই যে প্রথম খণ্ডাংশ সেখানে অথবা অ্যান্টিনা, এছাড়াও তাদের দেহের ভিতরে যে মালপিজিয়ান নালিকা, এই নালিকাগুলো দ্বারা তারা রেচন কার্য সম্পাদিত করে। অর্থাৎ তাদের দেহের যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ সেগুলো দেহ থেকে পরিবেশে বের করে দেয়। আমরা প্র্যাকটিক্যালি দেখব মালপিজিয়ান নালিকা, এটা সাধারণত তোমার পরিপাক নালীতে থাকে এবং হালকা হলুদাভ ধরনের। তারপর দেখো স্ত্রী এবং পুরুষ এরা সাধারণত আলাদা প্রাণী এবং সাধারণত অন্তঃনিষেক সম্পন্ন হয়। প্রিয় শিক্ষার্থীরা, সাধারণত সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের সময় পুরুষ প্রাণী এবং স্ত্রী প্রাণীর মিলনের মাধ্যমে এদের যে ইটা মানে তোমার শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনটা ঘটে থাকে এবং এটা তাদের দেহের ভিতরে, স্ত্রী প্রাণীর দেহের ভিতরে ঘটে থাকে, তাই এদেরকে বলা হচ্ছে অন্তঃনিষেক। এবং আরেকটা কথা রয়েছে দেখো, মেটামরফোসিস। এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের সাধারণত বৃদ্ধির সময় এরা দেহের খোল ত্যাগ করে, একটা নির্দিষ্ট সময় পরে আবার খোল ত্যাগ করে, আবার খোল ত্যাগ করে, এইভাবে ধীরে ধীরে বড় হয়। এই পদ্ধতিকে বলা হচ্ছে মেটামরফোসিস বা রূপান্তর। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি দেখো আরশোলা অর্থাৎ পেরি প্ল্যানেটা আমেরিকানা। তারপরে দেখো এখানে রয়েছে চিংড়ি, গলদা চিংড়ি, এটার বৈজ্ঞানিক নাম হলো ম্যাক্রোব্র্যাকিয়াম রোজেনবার্গি। তারপরে রয়েছে দেখো কাঁকড়া, এর বৈজ্ঞানিক নাম হলো কার্সিনাস মিনাস বা কাঁকড়া। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। এর পরের পর্বটি হলো দেখো একাইনোডার্মাটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। একাইনোডার্মাটা শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। গ্রিক একাইনো মানে হলো স্পিন অথবা কণ্টকাবৃত এবং ডার্মা শব্দটি হলো ত্বক বা স্কিন। জ্যাকব ক্লেইন 1734 সালে সর্বপ্রথম কণ্টকাবৃত প্রাণীদের একাইনোডার্মাটা নামকরণ করেন। এ পর্বভুক্ত প্রায় সমস্ত প্রাণীদের দেহত্বক কর্কশ অর্থাৎ কাঁটায় আবৃত থাকবে এবং দেহত্বকের নিচে অবস্থিত চূর্ণময় পাত থেকে অসংখ্য কণ্টকাকার অভিক্ষেপ সৃষ্টি হয়। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের তৈরি অসংখ্য ছোট ছোট কাঁটার মতো অভিক্ষেপ সৃষ্টি হয়। এদের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই দেখো রয়েছে এরা অরীয় প্রতিসম। আমি আগের ক্লাসে অরীয় প্রতিসম বুঝিয়েছিলাম। অর্থাৎ দেখো তোমরা যে পিৎজা খাও, এটা দেখো চারিদিকে গোল করে কেটে ফেলে। তারপরে সাইকেলের স্পোকগুলি দেখো, অর্থাৎ কেন্দ্র থেকে শুরু করে কেন্দ্র যে অক্ষ থাকবে সেই অক্ষ বরাবর কোনো প্রাণীকে যখন অসংখ্য সমান ভাগে ভাগ করা যায় তখন আমরা তাকে বলবো অরীয় প্রতিসম। পূর্ণাঙ্গ প্রাণী সাধারণত পঞ্চ অরীয় ভাবে এবং লার্ভা দ্বিপার্শ্বীয় প্রতিসম। তার মানে আমরা একটু পরে দেখব, একটু দেখেই নেই। দেখো প্রাণীটা না এখানে নেই, অর্থাৎ তারা মাছ আমরা পরে দেখব 5টি সমান ভাগে ভাগ করা যায় আর লার্ভা সমান 2 ভাগে ভাগ করা যায়। এদের দেহত্বক হলো ত্রিস্তরী, অর্থাৎ এদের 3টে স্তর পাবো আমরা, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। এবং এদের দেহের ভিতরে গহ্বর থাকবে বা সিলোম থাকবে, এদের প্রকৃত মস্তক থাকবে, তবে এদের স্পষ্ট মৌখিক এবং পরাং মুখ দেখা যাবে।
প্রিয় শিক্ষার্থীরা, এই পর্বের প্রাণীদের পানি সংবহনতন্ত্র সবচেয়ে উল্লেখযোগ্য, অর্থাৎ এদের দেহের ভিতরে যে নালী থাকবে সেই নালীর মধ্যে পানি যাবে এবং পানি সংবহন নালী তরল দ্রব্য দিয়ে পূর্ণ করা থাকবে, অর্থাৎ এর মাধ্যমে তারা খাদ্যদ্রব্যগুলো সংগ্রহ করে। সংবহনতন্ত্র এদের থাকবে, অর্থাৎ রক্ত সংবহনতন্ত্র, স্নায়ুতন্ত্র এবং জ্ঞানেন্দ্রিয় অত্যন্ত অনুন্নত ধরনের, তেমন উন্নত ধরনের নয় এদের স্নায়ুতন্ত্র এবং জ্ঞানেন্দ্রিয়। তারপরে দেখো, এরা সম্পূর্ণরূপে সামুদ্রিক, সমুদ্রের বিভিন্ন গভীরতায় এরা বসবাস করে। এরা স্বাধীনজীবী এবং মুক্তভাবে তারা সাঁতার কেটে বেড়ায়। এদের রেচনতন্ত্র সাধারণত অনুপস্থিত, লিঙ্গ সাধারণত পৃথক থাকবে, তবে এদের সঙ্গম হবে না। জনন পদার্থ বাইরে নিক্ষিপ্ত হয় এবং পানিতে নিষিক্ত করানো হয়। অর্থাৎ এই যে দেখো, এখানে আমরা বুঝতে পারছি বহির্নিষেক। এরা লিঙ্গ আলাদা থাকবে, অর্থাৎ পুরুষ প্রাণী স্ত্রী প্রাণী ভিন্ন, কিন্তু এদের দেখো জনন পদার্থ বাইরে নিক্ষিপ্ত হয়, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু। স্ত্রী প্রাণী ডিম ছেড়ে দিবে, সেখানে সে পুরুষ প্রাণী শুক্রাণু ছেড়ে দিবে। এই নিষেককেই বলা হচ্ছে বহির্নিষেক। পরোক্ষভাবে বৃদ্ধিকালে লার্ভা দশা দেখা যায়। লার্ভা সর্বদাই দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম এবং মুক্তভাবে সাঁতার কাটে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, দেখো, সমুদ্র অর্চিন, ইকিনাস, স্কুলেন্টাস। দেখো এখানে চিত্রটা দেখা যাচ্ছে উপরে। তারপর দেখো সমুদ্র শসা রয়েছে, এই যে দেখো সমুদ্র শসা, এর বৈজ্ঞানিক নাম হলো কুকুমেরিয়া ফ্রন্ডোসা। তারপর রয়েছে দেখো এই যে তারা মাছ, দেখো এইটা দেখো পঞ্চন্দ্রিয়, দেখো সুন্দরভাবে 5টি ভাগে ভাগ করা যায়, এই ভাগটাকেই বলা হচ্ছে অরীয় প্রতিসম। এর বৈজ্ঞানিক নাম হলো দেখো অ্যাস্টেরিয়াস রুবেন্স, অর্থাৎ তারা মাছ। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব হলো কর্ডাটা পর্ব। ল্যাটিন শব্দ কর্ডা শব্দের অর্থ হলো রজ্জু এবং এটা মানে হলো বহন করা। কর্ডাটা শব্দের উৎপত্তি হলো এই দুইটি শব্দ থেকে। মানুষের কাছে কর্ডাটা পর্বের প্রাণী সবচেয়ে বেশি পরিচিত। এরা পৃথিবীর সব পরিবেশে থাকে। যেসব প্রাণীদের জীবনের কোনো না কোনো পর্যায়ে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নটকট থাকে, তাদের কর্ডাটা বলা হয়। দেখো উপরে একটি প্রাণী, এই যে দেখো নিচে এই নার্ভ কর্ড থাকবে এবং নিচে যে মানুষের দেখো ব্রেইন এবং মানুষের এগুলো হলো ভার্টিব্রা, এবং এই ভার্টিব্রার ভিতর দিয়ে বা মেরুদণ্ডের ভিতর দিয়ে যে স্পাইনাল কর্ড বা রজ্জু চলে গিয়েছে, এটি হলো সেই রজ্জু, নলাকার স্নায়ু রজ্জু। এবং জীবনের কোনো না কোনো পর্যায়ে গলবিলের দুই পাশে কয়েক জোড়া ফুলকা রন্ধ্র থাকবে। এই যে দেখো গলবিল, অর্থাৎ আমরা যখন ভ্রূণাবস্থায় মাতৃ গর্ভে থাকি তখন আমাদের এই এই গলবিলের ফুলকা রন্ধ্র থাকে। এদের হৃৎপিণ্ডের অঙ্কীয় দেশে অবস্থান করে এবং এদের দেহ সাধারণত দ্বিপার্শ্বীয় প্রতিসম। দেখো হৃৎপিণ্ড দেহের অঙ্কীয় দিকে, অর্থাৎ আমাদের এই যে বাম বুকে নিচের দিকে অবস্থান করবে এবং আমরা এই মেরুদণ্ডী প্রাণীদেরকে সমান দুই ভাগে ভাগ করতে পারি, দ্বিপার্শ্বীয় প্রতিসম। এদের যদি প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা দেখি তাহলে দেখব, দেখো একটি নমনীয় দণ্ডাকৃতির ও স্থিতিস্থাপক নটকট প্রাণীর জীবনের যে কোনো দশায় বিদ্যমান থাকে। নিম্ন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীতে অর্থাৎ হ্যাগফিশ ও ল্যাম্প্রের নটকট সারা জীবন থাকবে, কিন্তু অন্যান্য মেরুদণ্ডী প্রাণীতে এই নটকট কোমলাস্থি কিংবা অস্থি নির্মিত মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। দেখো এই যে রুই মাছ, তারপরে দেখো কবুতর এবং মানুষ, আমাদেরও এই নটকট ভ্রূণাবস্থায় ছিল, কিন্তু পরবর্তীতে সেটা মেরুদণ্ডে রূপান্তরিত হয়েছে। তারপর দেখো একটি ফাঁপা এবং নলকা স্নায়ুরজ্জু পরিপাক নালীর উপর দিয়ে প্রসারিত হবে। দেখো এখানে এই যে পরিপাক নালী দেখা যাচ্ছে, এই যে পরিপাক নালী, এই পরিপাক নালীর উপর দিয়ে এই যে নার্ভ কর্ড প্রসারিত হয়েছে এবং এর সম্মুখ অংশ স্ফীত হয়ে বিশেষায়িত মস্তিষ্ক গঠন করে। এর আগের চিত্রে আমি দেখিয়েছি, দেখো আগের চিত্রটা তোমরা একটু দেখে নিবে। এবং বাকি অংশ সুষুম্না কাণ্ড অর্থাৎ ভার্টিব্রার ভিতর দিয়ে, এই যে এই চিত্র উপরে চিত্রটি লক্ষ্য করো, এই যে সামনে দেখো বেশ স্ফীত হয়ে ব্রেন তৈরি করেছে এবং বাকি অংশটা মেরুদণ্ডের ভিতর দিয়ে যে এখানে কি তৈরি করছে, নার্ভ কর্ড তৈরি করেছে। আর নিচের এটি হলো নটোকট, কারণ এটি অনুন্নত প্রাণী। এদের কোনো দশায় গলবিলীয় ফুলকা থলি বা রন্ধ্র বিদ্যমান। এই যে দেখো এখানে গলবিলীয় ফুলকা রন্ধ্র রয়েছে।
এবং পূর্ণবয়স্ক জলচর কর্ডেরদের ক্ষেত্রে এগুলো গলবিলীয় ফুলকায় পরিণত হবে। যেমন মাছের বেলায় এরা ফুলকায় তৈরি করবে। গলবিলের মেঝেতে, এই যে গলবিল, এটার যে মেঝে থাকবে, এটা যদি আমরা কেটে ফেলি তাহলে আমরা দেখতে পাবো সেখানে এন্ডোস্টাইল থাকবে। এই এন্ডোস্টাইল উন্নত প্রাণীতে পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। উদাহরণ হিসেবে আমরা পাচ্ছি যে মানুষ হোমোসেপিয়ান্স, নিচে দেখো কবুতর অর্থাৎ কলুম্বা লিবিয়া, এবং একদম নিচে রয়েছে রুই মাছ বা ল্যাবিও রোহিতা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3টি গুরুত্বপূর্ণ পর্বের বৈশিষ্ট্য জানলাম এবং চিত্রগুলো জানার চেষ্টা করলাম। আরও যদি আমরা জানতে চাই তাহলে এই বইগুলো থেকে আমরা সহযোগিতা নিতে পারি। তাছাড়া ইন্টারনেট থেকে তোমরা সহযোগিতা নিতে পারো। আমার ক্লাসগুলো যারা আগের ক্লাসগুলো দেখোনি, তার আগের ক্লাসগুলো দেখলে এই ক্লাসটা আরও ভালো বুঝতে পারবে। আগের ক্লাসগুলো পেতে হলে উপরে ডান দিকে আই বাটনে ক্লিক করো। এছাড়া নতুন নতুন ক্লাস খুব দ্রুত পেতে হলে নিচের দিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, তাহলে নতুন নতুন ক্লাস পেয়ে যাবে। সাথে থাকার জন্য তোমাদের সকলকে আন্তরিক